গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে নির্বাচিত সরকারের অধীনে প্রথম ক্যাম্পাস দখল বা সংঘর্ষ, তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখলাম যে খবরে মানে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন সাংবাদিক হেনস্থার শিকার হয়েছে, এমনকি এগুলো কালারাল পত্রিকা, এমন নয় যে মানে নাম কাস্তে পত্রিকা। এটা আবার ডাকসু থেকেই, ডাকসুর ভিপি তিনি এটা শেয়ার করেছেন বিবৃতি দিয়ে। এটা আসলে কি কোনো অশনি সংকেত কিনা, নাকি এটা মানে একটা স্বাভাবিক ঘটনা? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করলেন যে ডাকসুতে যে আজকে 4 জন বা 5 জন সাংবাদিকের হেনস্থার শিকার হয়েছে, এই সংক্রান্ত একটা বিবৃতি দিয়েছে ডাকসু। জি। আসলে সাংবাদিকতা, আপনি একজন গণমাধ্যম কর্মী, আমিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা প্র্যাকটিক্যালি যে বিষয়টা দেখি যে গণমাধ্যম কর্মী তো সবসময় শক্তির বিরুদ্ধে কথা বলে, এটা তাদের একটা বাই বর্ন কালচার, এবং শক্তির বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়। জি। তবে যে বিষয়টা সবচেয়ে আশ্চর্যের, এটা এই সরকারের আমলে নয়, এই মানে কিছুদিন আগে যে তত্ত্বাবধায়ক সরকার আমলে আপনার একটা জানেন মনে হয় যে আপনার রিপোর্টার্স উইদাউট বর্ডার একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বিশ্বে 1 থেকে 4টি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ যেখানে আপনার সাংবাদিকরা খুব বড় একটি চ্যালেঞ্জের মধ্যে থাকে। সেরকম বিষয় আমরা দেখলাম যে আজকে বিবৃতি দিয়ে বলা হলো যে সরকার দলীয় পক্ষ থেকে সাংবাদিকদের উপর যে নিপীড়ন করা হয়েছে এটার প্রতিবাদেই তারা বিবৃতিটা দিয়েছে। আপনি খেয়াল করবেন, আসলে শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই হচ্ছে মূল সাংবাদিকতা বা মেইন সাংবাদিকতা আমরা যেটাকে বলি। পৃথিবীর যত পাখি বন্দি থাকে, অর্থাৎ প্রায় 95% পাখি বন্দি থাকে যারা কথা বলতে পারে, অর্থাৎ ময়না টিয়া, আর 5% হচ্ছে সারা পৃথিবীর অন্য অন্য পাখি মিলিয়ে। কথা বলা এরকম একটা জিনিস যেটা বলতে গেলে মানুষ বন্দি হতে হয়, নিপীড়িত হইতে হয়, নির্যাতনের শিকার হইতে হয়, এটা দেখে আসছি। বাট এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে এখন কয়েকটা দেশে এটা। যে এই সরকার তো মাত্র 2 মাস, এই সরকারের তো এখন কোনো প্রতিবেদন এখনও প্রকাশ্যভাবে হয় নাই। তো বিগত সরকারের যত প্রতিবেদন আসছে, আপনার রিপোর্টার্স উইদাউট বর্ডার যেটা, তাদের শেষ প্রতিবেদন অনুসারে মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, ইসরায়েল, ফিলিস্তিনি, এই 5টা দেশকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাংবাদিকদের জন্য বলা হয়েছে। আপনিও যেহেতু এই ইয়ার মধ্যে আছেন, এই পেশাতে, পৃথিবীর একমাত্র পেশা হচ্ছে সাংবাদিকতা যেটা বেসরকারি পেশার মধ্যে সবচেয়ে ক্ষমতার কাছাকাছি থাকার একটা পেশা, মানুষকে প্রশ্ন করার পেশা, মানুষকে চ্যালেঞ্জ করার পেশা এটা। আপনি দেখেন বাংলাদেশের সব বেসরকারি চাকরির সাথে যদি একটা বেসরকারি চাকরিকে কল্পনা করেন, এটা হচ্ছে সাংবাদিকতা, যারা সরকারের সবচেয়ে বড় বড় জায়গাকে কোশ্চেন করতে পারে। সাংবাদিকতার একটা জ্বলন্ত উদাহরণ আমরা সবসময় ব্যবহার করি, ওয়াটারগেট কেলেঙ্কারি, যারা একটা প্রধানমন্ত্রীকে, একটা দেশের প্রেসিডেন্টকে ফেলে দিয়েছিল প্রশ্নের মাধ্যমে। তার মানে সাংবাদিকদের প্রশ্নে ধার থাকবে, সাংবাদিকদের প্রশ্নে চ্যালেঞ্জ থাকবে, সাংবাদিকরা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করবে, এটা হচ্ছে সাংবাদিকদের একটা স্বাভাবিক অবস্থান। এই অবস্থানকে যারা চ্যালেঞ্জ করতে যায়, তখনই আপনার এই সাহসিকতা নিয়ে যারা কাজ করে তাদের উপর বাধা আসবে, বিঘ্ন আসবে। তবে সেটা একটা মাত্রা থাকে। তবে জার্নালিস্ট কী বলে এটা, রিপোর্টার্স উইদাউট বর্ডারের সেই মাত্রাটা বলছে যে পৃথিবীর 215টা দেশের মধ্যে 5টা দেশ বিপজ্জনক, তার মধ্যে বাংলাদেশ একটা। তার মানে এটা আমাদের দেশে আসলে একটা অসহনশীলতা মাত্রা দেখা দিছে। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলবো যে বাংলাদেশে আপনি দেখবেন গণমাধ্যমগুলো যদি আপনি নিয়ে নাড়াচাড়া করেন, বাংলাদেশে কিন্তু গণমাধ্যমকে এখন আপাতত দল ওয়াইজ ভাগ করা যায়। যে কিছু গণমাধ্যম আছে এগুলি জামাতপন্থী, কিছু গণমাধ্যম আছে এগুলি বিএনপিপন্থী। একসময় আওয়ামী লীগ সরকার থাকতে 71, সময় বা মোটামুটি সব চ্যানেলই আওয়ামী লীগপন্থী আমরা করেছিলাম। এখন আবার কিছু চ্যানেলকে আমরা বলি যে এই চ্যানেলগুলো বিএনপিপন্থী, এই চ্যানেল বা পত্রিকাগুলো আওয়ামী লীগপন্থী, জামাতপন্থী। এই যে বিভিন্ন পন্থী সাংবাদিকতা, এগুলোও কিন্তু অনেক সময় সাংবাদিকদের টার্গেট করে করা হয়। যেমন দেখা গেছে যে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ করছে, ওইখানে কেউ যদি স্পেসিফিক বুঝে যে নয়া দিগন্ত, সংগ্রাম বা অন্য পত্রিকা যারা স্পেসিফিক ট্রেডমার্ক করা যে এরা একটু জামাতপন্থী, তাদেরকে কিন্তু একটা সুযোগ সন্ধানী হিসেবে অনেকে চেষ্টা করবে তাদের একটা হেনস্থার শিকার করতে। ঠিক আবার বিপরীতটা, এদের বিরুদ্ধে আমার কোনো ক্লেম আছে কিনা আমার জানা নাই এখনও। তবে সরকার যারা ইতিমধ্যে চালাইছে, সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, সবাই
সাংবাদিকদের হেনস্থা করার রেকর্ড আছে। এবং যেহেতু জামাতে ইসলাম এখনও সরাসরি সরকারে অংশগ্রহণ করতে পারে নাই, তারপর তাদের সাংবাদিকদের হেনস্থার বিভিন্ন তথ্যপত্র বিভিন্ন সময় আসে। তবে একেবারে আনুষ্ঠানিকভাবে এইভাবে বিবৃতি দিয়ে একটা মানে ইউনিভার্সিটির ডাকসু যে একটা বিবৃতি দিয়ে আজকে সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদ জানাইছে, এটা মনে হয় সম্ভবত আমার কাছে মনে হয় একটু নতুন ধারা বা নতুনভাবে শুরু হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সাংবাদিকতা কিন্তু এরকম একটা পেশা যেটা আপনার একটু যদি আপনি পিছনে ফিরেন, সর্বশেষ ফিলিস্তিনি যুদ্ধ যখন শুরু হলো আজকে পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে 263 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধু আল জাজিরা সাংবাদিক 11 জন। এখন আপনি বলতে পারেন যে আল জাজিরার সাংবাদিকদের কেন ইসরায়েল টার্গেট কিলিং করে? কারণ আমি একটা আলোচনায় বলেছিলাম যে আল জাজিরার জন্যই আজকে যে সারা পৃথিবীতে ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে গেছে, ইসরায়েলের প্রতি যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ইসরায়েলের প্রতি মানুষ বিরক্ত হয়ে গেছে, সেটা আপনার ইউরোপ, আপনার আমেরিকার মানুষ, আমেরিকান শাসনতন্ত্র যদি শাসন ব্যবস্থাকে বাদ দিলে সাধারণ মানুষ, সারা বিশ্বের মানুষ কিন্তু এখন ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আল জাজিরার বিভিন্ন প্রতিবেদন। কারণ ফক্স নিউজ হচ্ছে আমরা জানি রিপাবলিকানপন্থী, আর সিএনএন হচ্ছে ডেমোক্রেটপন্থী। তারা কিন্তু যে নিউজগুলো আগে করতো সেই নিউজগুলোর উপর মানুষ না এরকম আস্থা নিতে পারে নাই। আমরা এই আল জাজিরা নিয়ে যখন বিশ্লেষণ করলাম, আমরা দেখলাম ইউরোপে এবং আমেরিকায় এখন ফক্স নিউজ এবং সিএনএন এই দুই সংবাদ মাধ্যমের টোটাল সাবস্ক্রাইব একসাথে করলে তার ডাবল সাবস্ক্রাইব হচ্ছে আপনার আল জাজিরার। ইউরোপ আমেরিকার মতো দেশে আল জাজিরা সাবস্ক্রাইবের ভিউয়ার্স এত, এটা আশ্চর্যজনক। আমি এটা নিয়ে যখন একটা এডিটোরিয়াল কলাম লিখলাম, সেখানে আমি দেখলাম যে মানুষ এখন আমেরিকার মানুষ ফক্স নিউজ এবং সিএনএনের উপর আস্থা রাখতে পারছে না। তাদের ধারণা যে এই নিউজগুলো ইসরায়েল লবি মেনটেন করে তাদের কাছে মুখরোচকভাবে উপস্থাপন করা হয়, মিথ্যা তথ্য দেওয়া হয়, আসল তথ্যকে আড়াল করা হয়, যার দরুন তারা বাধ্য হয়ে আল জাজিরার ইউটিউব এবং আল জাজিরা অনলাইন যে ভার্সন আছে সেটার উপর সবচেয়ে বেশি তারা নিউজ দেখছে। তার মানে কি, সাংবাদিকতা কিন্তু একটা আস্থার জায়গা এবং শক্তিকে চ্যালেঞ্জ করার জায়গা। এবং এই চ্যালেঞ্জ নিতে গিয়ে আল জাজিরা কী হলো, তাদের 11 জন সাংবাদিককে ইসরায়েল সরাসরি হত্যা করলো। তার মানে এই যে সত্য প্রকাশ করতে গিয়ে যে সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়ে মারা যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড সাংবাদিকদের উপর একটা নিপীড়ন চলছে। 100-রও বেশি সাংবাদিক এই বছরও মারা গেছে অলরেডি, এই রিপোর্টার্স উইদাউট বর্ডারের রিপোর্ট অনুসারে। তার মানে এই যে সাংবাদিকদের উপর নিপীড়ন, এই নিপীড়নের ধারাবাহিকতার যদি আমরা অংশগ্রহণ করি বা বিবেচনা করি, সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন কিন্তু নিপীড়নের মাত্রাটা এখন কোন লেভেলে আছে, আপনার তার আগের লেভেলটা যদি চিন্তা করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানে লাস্ট ডক্টর ইউনূস সরকারের আমলে রিপোর্টার্স উইদাউট বর্ডার যে পরিসংখ্যানটা প্রকাশ করেছে, এটা কিন্তু অ্যালার্মিং যে পৃথিবীর 315টা বা 14টা দেশকে নিয়ে তারা যে রিপোর্টটা তৈরি করেছে, তার মধ্যে 1 থেকে 5-এর মধ্যে সাংবাদিকদের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জের একটি দেশ হচ্ছে বাংলাদেশ, যার মধ্যে 4 নম্বর অবস্থান সম্ভবত পাকিস্তান, মায়ানমারের পরেই পাকিস্তান, মায়ানমার, ইসরায়েলের পরেই বাংলাদেশের অবস্থান। সো এটা খুবই অ্যালার্মিং। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারকে খুবই সচেতন হতে হবে। বাক স্বাধীনতা নিয়ে বাংলাদেশের এরকমই হিস্ট্রি আছে, শুধু কথা বলার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ মারা গেছে। পৃথিবীর হিস্ট্রিতে এগুলো খুব রেয়ার। 1952 সালের যে আন্দোলন, কথা বলতে হবে, আমি স্বাধীনভাবে কথা বলবো, আমার মায়ের ভাষায় কথা বলবো, এই কথা বলার অধিকারের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ মারা যায়। তাই বাক স্বাধীনতা কিন্তু বাংলাদেশে খুবই স্পর্শকাতর বিষয়। বাক স্বাধীনতার জন্য এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সো এটা হালকা বিষয় না। এই যে আমি মনে করি যে এই সরকার তো আসলে বয়সও কম, মাত্র 2 মাস বয়স হয়েছে। এই সরকার বাক স্বাধীনতার ব্যাপারে যদিও এখন বলতেছে বারবার যে তারা খুব সচেতন থাকবে, বাক স্বাধীনতার ব্যাপারে তারা স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা সেই আশাবাদ যে তারা যে আশাটা দিয়েছে, এটার উপর আমরা একটা পজিটিভ ভাইবস নেই যে আসলে সরকার ওইদিকে যাবে বলে আমি মনে করি। বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীদের উপরে শাসক গোষ্ঠীর যে নিপীড়ন, এই চ্যালেঞ্জ, এটা যদি চ্যালেঞ্জ ধরি, তাহলে চ্যালেঞ্জটাকে গণমাধ্যম কর্মী বা মালিক পক্ষ কিভাবে মোকাবেলা করবে বলে মনে করেন বা করা উচিত? আচ্ছা, সবচেয়ে বড় যে বিষয়টা আপনি খুব একটা রিলেভেন্ট কোশ্চেন করেছেন। বাংলাদেশের বা বিশ্বের অনেক দেশের গণমাধ্যম যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে গণমাধ্যমগুলো তার মালিকের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। জি, আপনি দেখবেন যে বাংলাদেশে যেসব গণমাধ্যম ছিল একসময়, যারা আওয়ামীপন্থী লিডাররা যে গণমাধ্যম তৈরি করেছিল, যেটা আমরা অনেক সময় জানি যে
একাত্তর, সময় সংবাদ, তাদের পিছনে যারা মালিকানায় ছিল তারা আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, যার ধরুন ওই গণমাধ্যমের বয়ানগুলোতে কিন্তু তাদের যে মালিকের চিন্তার জায়গাটা এগুলো প্রকাশিত হয়ে যায়। ঠিক আবার জামাত নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো আছে সেখানে কিন্তু জামাতের প্রভাবটা বা জামাতের কথাগুলো বেশি বয়ান আকারে আসবে। ঠিক বিএনপির যেমন আমরা দেখি যে যেমন বাংলাদেশে যদি আপনার বিএনপিপন্থী যে গণমাধ্যম মালিকগুলো তাদের গণমাধ্যমে কিন্তু বিএনপির বয়ানটাই বেশি আসবে। এখন মালিকরা কিন্তু ওইভাবে আপনার গণমাধ্যমের কর্মীদের নিয়ে ভাবে কিনা এটা একটু খুব ভাববার বিষয়। কারণ এই যে গণমাধ্যম কর্মীরা যে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয় সেখানে মালিক আসলে হৃদয় দিয়ে কতটুকু দরদ অনুভব করে আমার এটা জানা নাই। কারণ আমি জানেন তো আমি নিজেও তো গণমাধ্যম কর্মী হিসেবে অনেক নিপীড়নের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। সেখানে আসলে সব কিছু মিলিয়েই এখানে মালিক পক্ষের একটা আন্তরিকতা জায়গা থাকতে হবে, তাহলে গণমাধ্যম কর্মীটা কিছুটা সুরক্ষিত হবে। আপনি দেখবেন যত গরিব রাষ্ট্র, যত আপনার হানাহানির রাষ্ট্র, যত পিছিয়ে পড়া রাষ্ট্র, ওই দেশের গণমাধ্যম তত বেশি আপনার নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়। আবার অর্থনৈতিকভাবে যত আপনার উন্নত রাষ্ট্র দেখবেন, বিশেষ করে সারা পৃথিবীতে গণমাধ্যম সবচেয়ে বেশি মুক্ত কোন জায়গায়? ইউরোপ, নর্ডিক এবং আমেরিকার কান্ট্রিগুলোতে। আপনি দেখবেন যে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, নর্ডিক যে কান্ট্রিগুলো আছে, ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, আমেরিকা উপমহাদেশে যেগুলো উন্নত রাষ্ট্র, যত রাষ্ট্র উন্নত তত আপনার গণমাধ্যম সেখানে বিকশিত হয়, গণমাধ্যম স্বাধীন থাকে। তার মানে গণমাধ্যমের স্বাধীনতার সাথে কিন্তু রাষ্ট্রের অর্থনীতি জড়িত। আপনি বলবেন কিভাবে? সারা পৃথিবীতে আপনার ডলারকে যে মানুষ অ্যাকসেপ্ট করতেছে, সারা পৃথিবীতে যে আমেরিকা একক আধিপত্য, আপনি যদি আমাকে কোশ্চেন করেন তাহলে আমি মনে করি এটা শুধু একমাত্র গণমাধ্যমের জন্য তারা পারছে। আপনি বলবেন যে কীভাবে গণমাধ্যম আপনার আমেরিকার অর্থনীতিকে পরিবর্তন করলো? অবশ্যই গণমাধ্যম আমেরিকার অর্থনীতিকে পরিবর্তন করেছে। আপনার ডলারকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য ইউয়ান এবং রাশিয়ার রুবল এবং অন্য রাষ্ট্রীয় ইউরো পর্যন্ত অনেকবার ইয়াকে চ্যালেঞ্জ করেছিল যে ডলারের পরিবর্তে তারা ইউয়ান বা রুবেল বা অন্য একটা মুদ্রাকে বিকল্প মুদ্রা হিসাবে পৃথিবীতে আবির্ভাব করতে পারে কিনা। কিন্তু অনেক চেষ্টার পরও আমরা দেখলাম বেশ কিছুদিন আগেও পৃথিবীর প্রায় বেশিরভাগ অর্থনৈতিক লেনদেনগুলো আপনার ডলারে হচ্ছে। এই যে যুদ্ধ চলতেছে, এই অবস্থায় কিন্তু ডলারের মান কোনোভাবেই পৃথিবীতে আপনার ফ্ল্যাকচুয়েট করতেছে না। ইনফ্লেশনে যেটা নেমে পড়া সেই জায়গাটাও তৈরি হয়নি। কারণ কি জানেন? গণমাধ্যমের প্রতি যদি মানুষের আস্থা থাকে, যেমন আমি মনে অনেক সময় চিন্তা করলাম যে কেন আমরা ইউয়ানে লেনদেন করি না, কেন আমরা রাশিয়ার রুবেলে লেনদেন করি না। আমেরিকার বিপক্ষে মানুষ এত বেশি, অনেক মানুষ আছে জাগ্রত সারা পৃথিবীতে যারা আমেরিকার বিপক্ষে অবস্থান করে, কিন্তু ওই যে দেশটা আমেরিকার বিপক্ষে কঠোর অবস্থান নেয়, যেমন চীন, আপনার রাশিয়া, ইরান, এরা তো আপনার উত্তর কোরিয়া, সবাই তো চরম আমেরিকান বিরোধী। কিন্তু আপনি খুব আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের দেশের টোটাল লেনদেনগুলো দেখেন, আপনার 90% লেনদেনই করে তারা ডলারে। তার মানে তারা আমেরিকার প্রতি তারা শত্রুভাবাপন্ন মনোভাব থাকতে পারে, বাট আমেরিকার ডলারের প্রতি তাদের আস্থা আছে। এই জন্য আস্থা আছে, আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে ওই দেশগুলো অন্তত এটা জানে যে এই ডলার, ওই দেশের গণমাধ্যম, আমেরিকার গণমাধ্যম এতটা স্বাধীন, নিরপেক্ষ বা আপনার এতটা সংবাদগুলো উপস্থাপন করে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে, তারা শক্তির বিরুদ্ধে গিয়ে সংবাদ উপস্থাপন করতে পারে, এই জায়গাটা তাদের একটা শক্তির জায়গা আছে। কিন্তু চীন বা রাশিয়া বা উত্তর কোরিয়া, তাদের গণমাধ্যমগুলো তাদের সরকারের বিরুদ্ধে গিয়ে একটা রিপোর্ট করবে, এই গার্ডস তাদের নাই। ওই গণমাধ্যম চীন, রাশিয়া বা উত্তর কোরিয়ার নাই। বাট আমেরিকার গণমাধ্যমে সেই শক্তি আছে। তারা রানিং সরকারের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে আমরা দেখতেছি কীভাবে লিখতেছে, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ইভেন CNN, ফক্স নিউজ, সবাই লিখতেছে। কারণ তাদের গণমাধ্যম মুক্ত থাকার কারণে ডলার এটার সাথে সম্পৃক্ত, এভাবে যে চীন এবং রাশিয়া বিশ্বাস করে আমেরিকা ডলারকে নিয়ে যদি কোনো রকম লুকোচুরি করতে চায়, তাহলে আমেরিকার গণমাধ্যমই ডলারের দুর্বলতাকে প্রকাশ করে দিবে। আমেরিকার গণমাধ্যমগুলো এতটা মুক্ত, স্বাধীন যে তারা তাদের সরকারের যত ধরনের দুর্বলতা আছে, রাষ্ট্রীয় দুর্বলতাগুলো তারা গণমাধ্যমে প্রকাশ করার সাহস এবং শক্তি তাদের ভিতর আছে। যার ধরুন রাশিয়া এবং চীন এতটুকু বিশ্বাস আছে যে আমেরিকান ডলার যদি আমাদের হাতে থাকে এটা নিরাপদ। এটা যদি অনিরাপদ হয়, এটা যদি কোনো দুর্বলতা থাকে, এটা যদি কোনো কারসাজি থাকে, তাহলে তাদের গণমাধ্যমে এই সংবাদটা আমরা পেয়ে যাব। কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে বিশ্বাস করতে পারি না, পৃথিবীর অন্য দেশ বিশ্বাস করতে পারে না যে আমি ইউয়ান এবং রুবেলে যদি লেনদেন করি, তাদের গণমাধ্যমে
যদি এই ইউয়ান এবং রুবেল মানে আমেরিকান যে এই কারেন্সি, এই রাশিয়ার যে কারেন্সি, এই কারেন্সির মধ্যে যদি কোনো এলোমেলো থাকে বা এই কারেন্সির মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে তাদের দেশের গণমাধ্যমের এই গার্ডস নাই যে তারা প্রকাশ করবে তাদের গণমাধ্যমে যে চীনের গণমাধ্যম কোনো দিনও কিয়ামত হয়ে গেলেও প্রকাশ করবে না যে আমাদের চীনের ইউয়ানের দুর্বলতা আছে, ইউয়ান নিয়ে এই রাষ্ট্রীয় কোনো কারসাজি আছে। এটাকে প্রকাশ করার মতো শক্তি বা গার্ডস চীন বা রাশিয়ার কারোই নাই। তাই গণমাধ্যম আমেরিকান ডলারকে বিশ্বব্যাপী এত চ্যালেঞ্জের পরও টিকিয়ে রাখছে শুধু গণমাধ্যমের স্বচ্ছতার কারণে। তাই আমি মনে করি গণমাধ্যম একটি দেশের রাষ্ট্রীয় অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। আপনি খেয়াল করবেন, এটা আমি আগেই বললাম, আবার এটা বলেই শেষ করছি, যে যেই দেশ যত গরিব, যত উচ্ছৃঙ্খল, যত বিশৃঙ্খল, ওই দেশের গণমাধ্যম তত বেশি দুর্বল। যে দেশ যত ধনী, যত সুশৃঙ্খল, যত স্বাধীনতা দেয় গণমাধ্যমকে, সে দেশ তত বেশি পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারে।